সাংবাদিক সম্মেলনে বৈষম্যের অভিযোগ নিয়ে হট্টগোল হয় কিছুদিন আগে আপনাদের একটা। সব প্রশ্নের উত্তর এখানে আমি দিব না, এই বিষয়টা অ্যাভয়েড করেন। নুরুল হক নূর একটা দলের মঞ্চে যাওয়া মানেই ওই দলের সাথে তিনি নির্বাচন করবেন, ওই দলের সাথে আমাদের সব বোঝাপড়া হয়ে গেছে, বিষয়টা এরকম না। এর মানে এই নয় যে সম্পর্ক সবার সাথে শেষ হয়ে গেছে বা কারোর সাথে বেশি সম্পর্ক হয়ে গেছে, কারোর সাথে সম্পর্ক নাই, বিষয়টা এরকম না। জাতীয় ঐক্যমত কমিশন কী জন্য গঠিত হয়েছে? সেখানে কি সবাই যা বলবে সেটাই কি হয়ে যাবে? না, আমি যা বলবো সেটাই হয়ে যাবে, আপনি যা বলবেন সেটাই হয়ে যাবে? না, এখানে ভিন্নমত থাকবে। সরকারের বিভিন্ন দপ্তরে সেক্টরে যে ছাত্র প্রতিনিধি রয়েছে তারা বিভিন্নভাবে অনিয়মের সাথে জড়িয়ে পড়েছে। যে ক্ষমতা, সেই ক্ষমতার জল থেকে আসলে সাঁতরিয়ে যে কুলে আসবে সেটা তারা আসতে পারতেছে না, যে কারণে এই ধরনের ঘটনা আমরা লক্ষ্য করছি। 1 কোটি টাকা চাঁদার জন্য গিয়েছে এবং প্রথম কিস্তির 10 লাখ টাকা নিয়ে যখন আসতেছে তখন ধরা খেয়েছে। একজন উপদেষ্টার নামে দুর্নীতির অভিযোগ, তার এপিএসের নামে দুর্নীতির অভিযোগ, কিন্তু শুধুমাত্র এপিএসের বিচার হচ্ছে, উপদেষ্টার বিচার হচ্ছে না। এইটা তো নতুন বাংলাদেশের চিত্র হইতে পারে না। দেখেন, আমাদেরকে তো আসলে নির্বাচনে নেওয়ার জন্য নানান ধরনের হুমকি ধামকি চেষ্টা প্রলোভন দেখিয়েছে, আমরা যাইনি। আগামী নির্বাচনে আপনার দলের অবস্থান কি হবে? আপনাকে দেখা যায় বিএনপির সাথে বিভিন্ন বৈঠকে, অন্যদিকে হচ্ছে নূর ভাইকে দেখা যায় যে হচ্ছে ইসলামী দলগুলোর মঞ্চে বিএনপি সমালোচনা করতে। বিষয়টি কি বিব্রতকর নয়? গণ অধিকার পরিষদ 2021 সালে যাত্রার পর থেকে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে আসছি এবং সর্বশেষ গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতন হয়েছে। এই গণ অভ্যুত্থান ঘটাতে গিয়ে অসংখ্য মানুষের জীবনহানি হয়েছে, ছাত্র জনতা শহীদ হয়েছে। এরপরে আমরা একটি নতুন বাংলাদেশ উপহার পেয়েছি। এখন আমাদের দায়িত্ব সবার সাথে সম্পর্ক ধরে রাখা। একটি উদীয়মান রাজনৈতিক দল হিসেবে আমরা সবার সাথেই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছি। বিএনপির সাথে 2022 সাল থেকে আমরা যুগপৎ আন্দোলন করেছি, একসাথে লড়াই করেছি, এখন আমাদের সম্পর্ক আছে। এখন একটি দলের প্রোগ্রামে যাওয়া মানেই আমাদের সাথে বিএনপির সম্পর্ক নষ্ট হয়ে গেছে বা আমরা জামাতের সাথে নির্বাচনে যাচ্ছি বা ইসলামী আন্দোলনের সাথে আমাদের জোট হয়ে গেছে, বিষয়গুলো তো আসলে এরকম না। এখনও পর্যন্ত তফসিল ঘোষণা করা হয়নি। প্রত্যেকটা দলের সাথে আমাদের যোগাযোগ সম্পর্ক আছে। নুরুল হক নূর একটা দলের মঞ্চে যাওয়া মানেই ওই দলের সাথে তিনি নির্বাচন করবেন, ওই দলের সাথে আমাদের সব বোঝাপড়া হয়ে গেছে, বিষয়টা এরকম না। এখন যারা রাজনীতি করে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য বিভিন্ন ইস্যুর প্রেক্ষিতে আসে। এর মানে এই নয় যে সম্পর্ক সবার সাথে শেষ হয়ে গেছে বা কারোর সাথে বেশি সম্পর্ক হয়ে গেছে, কারোর সাথে সম্পর্ক নাই, বিষয়টা এরকম না। গণ অধিকার পরিষদ সবার সাথে সম্পর্ক রেখেই সামনের দিকে এগিয়ে যাচ্ছে। রাজনীতিতে কেউ আমাদের শত্রু না, আবার রাজনীতিতে সবাই আমাদের খুব ভালো বন্ধু সেটাও না। সবার সাথে সম্পর্ক থাকবে, একই সাথে যেখানে যতটুকু আপনার সমালোচনা থাকা দরকার সেটাও থাকবে। এইটাই গণতান্ত্রিক সৌন্দর্য। তবে সেই সমালোচনা যাতে শত্রুতার পর্যায়ে না যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আগামী নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনা কি? আমাদের দল ইতিমধ্যে 36টি আসন ঘোষণা করেছে। 300 আসনে আমাদের প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্ত রয়েছে। এরপরে আমরা ইতিমধ্যে কুমিল্লাতে সমাবেশ করেছি, সেখানে আরও 6টি আসন ঘোষণা করা হয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন জেলা, উপজেলা বা বিভাগীয় পর্যায়ে আমরা যখন সমাবেশ করব, সেখান থেকে আমাদের পরবর্তী ধাপের প্রার্থীগুলো আমরা এইভাবেই ঘোষণা করব। আপনার দলের প্রধান নুরুল হক নূর উনি পিআর পদ্ধতি চেয়েছেন, অপরদিকে হচ্ছে বিএনপির সালাউদ্দিন আহমেদ উনি বলেছেন পিআর খায় না মাথায় দেয়। এই বিষয়ে আপনার মন্তব্য কি? দেখেন, প্রত্যেকটা রাজনৈতিক দল যেহেতু ভিন্ন, সুতরাং এক্ষেত্রে আসলে কিছু বিষয়ে ভিন্নতা থাকা স্বাভাবিক। তবে সর্বশেষ ঐক্যমতের ভিত্তিতে যতটুকু সংস্কার হবে সেটাই সবাই গ্রহণ করবে। জাতীয় ঐক্যমত কমিশন কী জন্য গঠিত হয়েছে? সেখানে কি সবাই যা বলবে সেটাই কি হয়ে যাবে? না, আমি যা বলবো সেটাই হয়ে যাবে, আপনি যা বলবেন সেটাই হয়ে যাবে? না, এখানে ভিন্নমত থাকবে। তো এই ভিন্নমতের প্রতি আপনার শ্রদ্ধা থাকতে হবে। পাশাপাশি আমাদের মধ্যে যতটুকু ঐক্যমত হবে সেটির আলোকে আমরা সামনের দিকে অগ্রসর হব। আজকে চাইলেই যদি আপনি বলেন সমস্ত কিছুর আপনার ফ্যাসিবাদী কাঠামো বিলুপ্ত হয়ে যাবে, না। আমরা যেমনিভাবে ফ্যাসিবাদী কাঠামো এটা গঠন করতে সময় লেগেছে, ঠিক একইভাবে এটা ভাঙতেও আমাদের হয়তো সময় লাগতেছে। আমাদের যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম তাদের মধ্যে সম্পর্ক তো এখনও আছে। তো
সেই সম্পর্কের জায়গা থেকে সবাই একসাথে বসছে, কথা বলছে, ঐক্যমত কমিশনে যাচ্ছে, যে যার মতামত ব্যক্ত করছে। তো এইখানে তো আমি খারাপ কিছু দেখছি না। এই যে আলোচনা শুরু হয়েছে সবাই মিলে বসে নতুন বাংলাদেশ গঠন করার যে চিন্তা, এটা তো একটা পজিটিভ দিক। এতদিন বিএনপিকে বেশিরভাগ দল হচ্ছে চাঁদাবাজ বা কোনো একটা চাঁদাবাজির ঘটনা ঘটলেই সেটার সাথে বিএনপিকে সম্পৃক্ত করত। গতকাল আমরা যেটা দেখলাম যে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন চাঁদা নিতে গিয়ে ধরা পড়েছে। এই বিষয়ে আপনার মতামত? দেখেন, আমরা শুরু থেকেই বলে আসছি, সরকারের বিভিন্ন দপ্তরে সেক্টরে যে ছাত্র প্রতিনিধি রয়েছে তারা বিভিন্নভাবে অনিয়মের সাথে জড়িয়ে পড়েছে। দেখেন, ছাত্রদের মধ্যে অপরিসীম সম্ভাবনা ছিল, সেটা নষ্ট করা হয়েছে। তাদেরকে এমন ক্ষমতার মধ্যে ডুবানো হয়েছে যে তারা কিন্তু ওই যে ক্ষমতা, সেই ক্ষমতার জল থেকে আসলে সাঁতরিয়ে যে কুলে আসবে সেটা তারা আসতে পারতেছে না। যে কারণে এই ধরনের ঘটনা আমরা লক্ষ্য করছি যে একজন সাবেক এমপি শাম্মী আহমেদ সম্ভবত নাম, তার বাসায় তারা 1 কোটি টাকা চাঁদার জন্য গিয়েছে এবং প্রথম কিস্তির 10 লাখ টাকা নিয়ে যখন আসতেছে তখন ধরা খেয়েছে। তো এরকম আরও বিভিন্ন জায়গায় হয়েছে কি না সেটিও তো খতিয়ে দেখা দরকার। প্লাস বিভিন্ন যে দপ্তরে সেক্টরে বিভিন্ন জায়গায় যে নিয়োগ হচ্ছে, তদবির হচ্ছে, বাণিজ্য হচ্ছে, টেন্ডার হচ্ছে, এক্ষেত্রেও ছাত্র প্রতিনিধিদের নাম শোনা যাচ্ছে। এই জন্য আমরা বলবো যে বিভিন্ন দপ্তরে যাদেরকে বসানো হয়েছে তাদেরকে সরিয়ে দিতে হবে। একজন উপদেষ্টার নামে দুর্নীতির অভিযোগ, তার এপিএসের নামে দুর্নীতির অভিযোগ, কিন্তু শুধুমাত্র এপিএসের বিচার হচ্ছে, উপদেষ্টার বিচার হচ্ছে না। এইটা তো নতুন বাংলাদেশের চিত্র হইতে পারে না। আমরা গণ অধিকার পরিষদ কোনো দুর্নীতি করি না, অন্যায় করি না। আমি সবসময় বলেছি, কেউ যদি আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ দিতে পারে, টেন্ডারবাজির অভিযোগ দিতে পারে, অন্যায় অনিয়মের অভিযোগ দিতে পারে, কেউ যদি বলতে পারে আমাদের দলের নেতাকর্মীরা এইভাবে বিভিন্ন জায়গায় গিয়ে দখল করছে, তাহলে আমরা কিন্তু কাউকে ছাড় দিচ্ছি না। আমরা কিন্তু প্রত্যেকটা ঘটনার ব্যবস্থা নিচ্ছি। আমি অন্তত নিজের ব্যক্তিগত জায়গা থেকে বলতে পারি, রাশেদ খানের বিরুদ্ধে কেউ চাঁদাবাজির অভিযোগ তুলতে পারলে, প্রমাণ করতে পারলে আমি রাজনীতি ছেড়ে দিব। তো প্রত্যেকটা রাজনীতিবিদের এইভাবে কথা বলা উচিত যে আমি চাঁদাবাজি করি না, আমি চাঁদাবাজি করতেও দিব না। নতুন বাংলাদেশে এই যে এতগুলো মানুষ শহীদ হয়েছে, তারা কী স্বপ্ন দেখেছিল? আবার সেই আগের আমলের আওয়ামী লীগের সেই হায়না স্টাইলের রাজনীতি না। এখন মানুষ অত্যন্ত ভালো রাজনীতি চায়, যেখানে মানুষ নিরাপদ থাকবে, যেখানে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে। আমি মনে করি যে যে আলোচনা শুরু হয়েছে, আমাদের ভিতরে এখনও পর্যন্ত সম্পর্ক আছে। সবাই মিলে চেষ্টা করলে ইনশাল্লাহ আমরা নতুন বাংলাদেশ গঠন করতে পারবো। জি, প্রার্থী ঘোষণা নিয়ে সাংবাদিক সম্মেলনে বৈষম্যের অভিযোগ নিয়ে হট্টগোল হয় কিছুদিন আগে। আপনাদের একটা প্রশ্নের উত্তর এখানে আমি দিব না, এই বিষয়টা অ্যাভয়েড করেন, বুঝছেন? এটা ফেসবুকে নিয়ে বলে দিচ্ছি, নতুন করে আর এটা নিয়ে কথা না বলে ভাই। না, আমরা একটু আপনার কাছ থেকে ওই বিষয়ে একটু জানতে চাই। আচ্ছা, দেখেন, আমরা 36টি প্রার্থী আমরা ঘোষণা করেছি। তো সেখানে কিছু সমস্যা থাকা অস্বাভাবিক না, কিছু সমস্যা থাকবে স্বাভাবিক। এখন সবাই তো আসলে মেনে নেবে এরকম তো না। একটা আসনে 2 জন প্রার্থী, এখন আমাদের বিচার বিশ্লেষণ করে একজনকে দেওয়া হয়েছে, যিনি ওইখানে আসতে পারেননি, তিনি একটু ক্ষুব্ধ হয়েছেন। এখন তিনি তার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করতেছেন। স্বাভাবিক, মানুষ তো, মানুষের মধ্যে কিছু রাগক্ষোভ থাকে। এখন তিনি সেটা দেখাচ্ছেন, সেই রাগক্ষোভ। কিন্তু তার জন্য সুযোগ রয়েছে, তার নিজ এলাকা, জন্মস্থান যেখানে, সেখান থেকে তিনি ইলেকশন করবেন, এই সুযোগ তাকে রাখা হয়েছে। আশা করি তিনি যে ভুল করতেছেন, এই ভুল তিনি বুঝতে পারবেন। কোনো বৃহৎ দলের সাথে আপনাদের জোট করার সম্ভাবনা আছে কি? দেখেন, আমরা এখনো পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার জন্য আমরা কাজ করছি। আগামীতে নির্বাচনের পরে কার সাথে কার জোট হবে কি হবে না সেটা আসলে তখনই সিদ্ধান্ত নেওয়া যাবে। বাট এখনো পর্যন্ত আমরা আসলে আমাদের নিজেদের যে সাংগঠনিক কার্যক্রম সেই দিকে আমরা মন দিচ্ছি। আমরা প্রার্থী ঘোষণা করছি, আমাদের প্রার্থীরা এলাকায় গণসংযোগ করছে। আশা করি আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ একটা ভালো পজিশনে থাকবে ইনশাল্লাহ। সর্বশেষ আপনার কাছে যে প্রশ্নটা আমার থাকবে, যে 24-এর আন্দোলনের সময় শেখ হাসিনা হচ্ছে কিছু দল বা কিছু ব্যক্তিকে নির্দিষ্ট করে হচ্ছে তাদেরকে আটকে রাখার একটা প্রচেষ্টা তারা করেছে, সেই জায়গায় আপনাদের নামটাও আছে। তো সেই জায়গার থেকে জুলাইয়ের 24-এর আন্দোলনের আপনাদের আন্দোলনে অংশগ্রহণের পদ্ধতিটা কী ছিল? দেখেন, আমাদেরকে তো আসলে নির্বাচনে নেওয়ার জন্য নানান ধরনের হুমকি ধামকি চেষ্টা প্রলোভন দেখিয়েছে, আমরা যাইনি। আমরা সবসময় যেটি মনে করেছি যে হাসিনা জালিম, তার সাথে কোনো সম্পর্ক আমাদের হতে পারে না। সেজন্য আমরা এই হুমকি ধামকি এগুলো উপেক্ষা করে আমরা রাজনীতি করেছি
এবং যেহেতু 2018 সালের কোটা সংস্কার আন্দোলন আমাদের নেতৃত্বেই সফল হয়েছিল, আবারও 24 সালে কোটা ফিরে আসে। আপনি নিশ্চয়ই একজন স্বাভাবিক সেন্সের মানুষ হিসেবে বোঝেন যে আমরা চুপ থাকার কথা না, আমরা চেষ্টা করেছি আমাদের সেই অর্জিত সফলতা ধরে রাখার। একই সাথে কোটা সংস্কার আন্দোলন শুধুমাত্র কোটার মধ্যে সীমাবদ্ধ না রেখে এটাকে কীভাবে জাতি মুক্তির আন্দোলনে রূপান্তরিত করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করেছি। আমরা যেহেতু যুগপৎ আন্দোলন করতাম, আমরা বিএনপিকে বলেছি যে আসেন কিভাবে এই আন্দোলনকে কাজে লাগিয়ে জনগণের মুক্তি মেলানো যায় সেই লক্ষ্যে কাজ করি। যুগপৎ আন্দোলনে যারা আমরা ছিলাম সেই দলগুলো একসাথে কিন্তু আমরা লড়াই করেছি এই কোটা সংস্কার আন্দোলনের সময়ও, এবং ছাত্ররা তো অবশ্যই তারা ভূমিকা রেখেছে। সর্বশেষ যখন আন্দোলন হাসিনা বন্ধ করে দেয় তখন কিন্তু রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষকে সাথে নিয়ে সেই আন্দোলনটা সফল করেছে। এক্ষেত্রে অবশ্যই ছাত্রদের ভূমিকা আছে, সাধারণ মানুষের ভূমিকা আছে, রাজনৈতিক দলের ভূমিকা আছে, প্রত্যেকটা শ্রেণীপেশার মানুষের ভূমিকা আছে। কারোর একক অবদানে গণ অভ্যুত্থান সফল হয়নি, আমাদের সবার অবদান আছে এবং এই অবদান স্বীকার করেই আগামীতে অগ্রসর হতে হবে। সবাইকে নিয়েই বাংলাদেশ, কাউকে বাদ দিয়ে নতুন বাংলাদেশ গঠিত হতে পারে না।